প্রেসিডেন্ট হলে কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন বাইডেন। সাইপ্রাসের সঙ্গে সামরিক প্রশিক্ষণের ঘোষণা যুক্তরাষ্ট্রের, তুরস্কের উদ্বেগ। ইসরায়েলকে ফিলিস্তিনের ভূমি দখলের পরিকল্পনা বাদ দিতে বলল ফ্রান্স। আগ্রাসী চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বলল যুক্তরাষ্ট্র। অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের। পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে ভারতীয় সেনা নিহত। সিরিয়ায় ত্রাণ পাঠানোর তুর্কি প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো। আমেরিকা হচ্ছে সন্ত্রাসদের মা, লেবাননের বিক্ষোভ থেকে ঘোষণা। লিবিয়ায় মিশরের সামরিক হস্তক্ষেপের হুমকি, ত্রিপোলির নিন্দা। এবং সবশেষে থাকছে, কুয়েত থেকে ফিরতে হবে 2.5 লাখেরও বেশি বাংলাদেশিকে। বাইডেন প্রচার শিবিরের বিদেশ বিষয়ক পরামর্শদাতা অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যদি নির্বাচিত হয় তবে বাইডেন প্রশাসন ভারতের সাথে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করবে এবং সাম্প্রতিক ভারতীয় আইনে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কিত সংলাপে ব্লিংকেন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের ইরান কৌশলটি বড় আকারে ব্যাকফায়ার করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সহকারী পররাষ্ট্র সচিব ব্লিংকেনকে বাইডেন অভিযানের বৈদেশিক নীতি খসড়া করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সাইপ্রাসের সঙ্গে সামরিক মহড়া ও প্রশিক্ষণ শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে তুরস্ক। এর আগে গত বছর সাইপ্রাসের উপর থেকে দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় যুক্তরাষ্ট্র। 1987 সাল থেকে দেশটিতে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ ছিল। এবার দেশটিকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন। আল জাজিরার খবরে জানানো হয়েছে, 1974 সালে তুরস্কের সেনারা সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় একটি বড় এলাকা দখল করে নেয়। এখনও তুরস্ক সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। এটিকে 1983 সালে স্বাধীন ঘোষণা করে তুরস্ক। এখন পর্যন্ত তুরস্ক ছাড়া কেউ একে স্বীকৃতিও দেয়নি। তবে এবার সেই সাইপ্রাসকে পুনরায় অস্ত্র ক্রয়ের সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এখন সাইপ্রাসের সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ওয়াশিংটন। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে তুরস্ক। সামাজিক জোট ন্যাটোর 2 সদস্য রাষ্ট্র সাইপ্রাস ইস্যুতে বিপরীত অবস্থানে রয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সাইপ্রাসকে তার আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত করছে। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও সামরিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। তবে এই ঘোষণার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি জানিয়েছে যে সিদ্ধান্ত দুই পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করে নেওয়া হয় না, সেটি কোথাও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকা সংযুক্ত করার পরিকল্পনা ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এই আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে এবং 2 রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিনি সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহুর দাবি, তিনি আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনের ভূখণ্ড সংযুক্ত করতে চলেছেন। যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু আগে ঘোষণা দিয়েছিলেন, ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তকরণের ব্যাপারে 1 জুলাই থেকে মন্ত্রিসভায় আলোচনা শুরু হবে। কিন্তু সে আলোচনা শুরু হয়নি, বরং মন্ত্রিসভার মধ্যে এ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিশ্বের বেশিরভাগ দেশই এই পরিকল্পনার বিরোধিতা করছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই পরিকল্পনা সমর্থন করেছেন এবং তিনি এ প্রকল্প বাস্তবায়নের জন্য পরিপূর্ণভাবে মদত দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে চীনের আগ্রাসী তৎপরতার প্রতিফলন ঘটছে ভারত চীন সীমান্তে। তার ঘনিষ্ঠজনদেরও একই মত। চীনের আগ্রাসী কর্মকাণ্ড ঠেকানোর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছেন ট্রাম্প প্রশাসন। বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের চরম দ্বন্দ্বের মধ্যে গত 15 জুন লাদাখে সেনা সংঘর্ষে উভয় পক্ষের সদস্য হতাহত হয়। ভারত তাদের 20 সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করলেও চীন কোনো সংখ্যার কথা জানায়নি।
উত্তেজনা বাড়ায় এক পর্যায়ে চীনের 59টি বহুল ব্যবহৃত মোবাইল ফোন অ্যাপসের ব্যবহার ভারতে নিষিদ্ধ করে দিল্লি সরকার। এরপর অবশ্য লাদাখ সীমান্ত থেকে ভারত চীন উভয় পক্ষ পিছু হটতে শুরু করে, কিন্তু এখনো ওই ইস্যুর দিকে সতর্ক নজর রাখছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের এক মুখপাত্র। ওই মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন বিশ্বজুড়ে চীনের আগ্রাসনের প্রতিফলন ঘটছে ভারত সীমান্তে। এ ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন চাপের কারণে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি ইস্পাহানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারির কথা জানান। তিনি বলেন, ইরান স্বেচ্ছায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর সঙ্গে সহযোগিতা করছে, তবে আমরা সবসময় এই অবস্থানে থাকব এমন নিশ্চয়তা দিচ্ছি না। ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলেমানি হত্যা মামলা চলবে বলেও তিনি জানান। উইঘুর মুসলিমদের উপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিট ব্যুরোর এক সদস্য সহ 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটি উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে করে বেইজিং ওয়াশিংটন সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞায় পড়া 4 কর্মকর্তা হলেন চীনের জিনজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, অঞ্চলটির সাবেক পার্টি সেক্রেটারি ঝু হাইলুন, জিনজিয়াং পাবলিক সিকিউরিটি ব্যুরোর পরিচালক ও পার্টি সেক্রেটারি ওয়াং মিংশান এবং সাবেক পার্টি সেক্রেটারি হুও লিউজুন। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক বলে বর্ণনা করেছেন বেইজিং। এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীন যুক্তরাষ্ট্রের একে অপরের দোষাদোষী এবং হংকং নিয়ে এরই মধ্যে দু দেশের মধ্যে তিক্ত হয়ে ওঠা সম্পর্ক নতুন মাত্রা যোগ করেছে এই নিষেধাজ্ঞা। চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কমলেও পাকিস্তানের সঙ্গে তা অব্যাহত রয়েছে। আবারও সীমান্তে পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে প্রাণ গেল এক ভারতীয় সেনা সদস্যের। ভারতের প্রতিরক্ষা সূত্রের খবর, রাজৌরির নৌসেরা সেক্টরে শুক্রবার দিবাগত রাত 12:30টায় পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে গুরুতর ঘায়েল হন ভারতীয় সেনার হাবিলদার এস গুরং। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেনা মুখপাত্রের দাবি, রাতে বিনা প্ররোচনায় গুলি ছুড়ে পাকিস্তান গোলাবর্ষণও করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 10 জুলাই পাকিস্তান সেনাবাহিনী কোনো রকম উস্কানি ছাড়াই দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুড়েছে। সিরিয়া সরকারের অনুমতি ছাড়া দেশটিতে ত্রাণ পাঠানোর প্রস্তাব উঠে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। তুরস্কের পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়। এই প্রস্তাবে সরাসরি ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। দীর্ঘদিন যাবৎ সিরিয়া ও তার মিত্ররা বলে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ ত্রাণ সহায়তার আড়ালে সিরিয়ার সন্ত্রাসীদের পুনর্বাসন করছে। এতদিন বিষয়টি নিয়ে খানিক লুকোচুরি ভাব আর অভিযোগ উড়িয়ে দেওয়া হলেও এবার ঘটল ভিন্ন ঘটনা। এই প্রস্তাবে যখন সিরিয়ার সরকারের অনুমতি না নেওয়ার কথা বলা হয়েছে, তখন ওই অভিযোগ আরও বেশি যৌক্তিক হয়ে উঠেছে। প্রস্তাবটির খসড়ায় বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুমতি ছাড়াই দুটি সীমান্ত ক্রসিং দিয়ে 6 মাসের জন্য সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানো যাবে। এটিকে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। শুক্রবার রাতে ভোটাভুটি অনুষ্ঠিত হয় এই প্রস্তাব নিয়ে। এতে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এ নিয়ে তৃতীয়বার চীন ও রাশিয়া সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী প্রস্তাবে ভেটো দিল। লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের প্রতিবাদে রাজধানীর বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ অংশ নেওয়া লোকজন সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, আমেরিকা হচ্ছে সন্ত্রাসবাদের মা। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার প্রতিবাদে গত শুক্রবার এ মিছিলের আয়োজন করা হয়। লিবিয়ায় সংঘর্ষরত দুই দেশের কোনো পক্ষ যদি লিবিয়ার শর্তে শহর ও আল জুফরা বিমান ঘাঁটি অতিক্রম করে বা দখল নেওয়ার চেষ্টা করে, তাহলে দেশটিতে সেনা পাঠাবে মিশর। আবদেল ফাত্তাহ আস সিসির এমন হুমকি নিন্দা জানিয়েছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি ভিত্তিক লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকার। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস সিসি এক ঘোষণায় বলেন, লিবিয়ার সিরতে শহর ও আল জুফরা বিমান ঘাঁটি হচ্ছে মিশরের রেড লাইন। এটি কেউ অতিক্রম করলে কঠোর জবাব দেওয়া হবে। তবে লিবিয়ার সরকার বলছে,
ত্রিপলি সরকার যে কোনো মূল্যে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। কুয়েতে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে একটি প্রবাসী কোটা বিল প্রণয়ন করেছে বলে খবর প্রকাশ হয়েছে। জানা গেছে, এই খসড়া আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মাত্র 3% কোটা প্রস্তাব করা হয়েছে। এই আইন পাশ হলে দেশটিতে অবস্থানরত 2.5 লাখের বেশি অভিবাসীকে ফেরত আসতে হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সবশেষ হিসেব অনুযায়ী কুয়েতে মোট জনসংখ্যা 43 লাখ, এর মধ্যে 30 লাখ অভিবাসী। শতাংশের হিসেবে যা প্রায় 70%। কুয়েতে মোট জনসংখ্যা 70% অভিবাসী হওয়ায় দেশটির সরকার সম্প্রতি উদ্যোগ নিয়েছে অভিবাসীর সংখ্যা পর্যায়ক্রমে 30% শতাংশে নামিয়ে আনবে, যেন জনতান্ত্রিক ভারসাম্য রক্ষা করা যায়। এ লক্ষ্যে কুয়েতের পার্লামেন্টের একটি কমিটি সম্প্রতি এ সংক্রান্ত খসড়া কোটা বিল অনুমোদন করে। সেখানে বিভিন্ন দেশের অভিবাসীদের বিভিন্ন কোটায় ভাগ করে ফেরত পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে। কোটা অনুযায়ী কুয়েত সরকার যদি 3% বাংলাদেশি অভিবাসীকে জায়গা দেয়, তাহলে 2.5 লাখেরও বেশি অভিবাসীকে বাংলাদেশে ফিরে আসতে হবে।